অসংখ্য ধন্যবাদ টিটো ভাইকে এবং অসংখ্য ধন্যবাদ জাকব ভাইকে, রিয়া সবাইকে, এবং মানে সবাই এত প্রশংসার সুযোগ কথা বললো, মানে এরপরে আসলে আমি স্পিচ আমি কি বলবো। আর আমি জানি সকলে ক্ষুধার্ত, যদি আপনারা খেতে খেতে যদি আমি কথা বলি আপনারা খেতে থাকেন, যারা মানে হেল্প ইয়োরসেলফ। আর মানে যেহেতু 100তম পর্ব আমরা সেলিব্রেট করছি, কিছু কথা না বললেই নয় যেগুলো আমি মনে করি আজকে একটু শেয়ার করা দরকার। যেমন আজকে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করবো যে 100 পর্বে আমাদের অ্যাচিভমেন্ট, মানে অনেকেই বলে যে এইসব টক শো করে লাভ। তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তিনি তো 6000-এর বেশি এপিসোড করে ফেলেন, বাংলাদেশের প্রথম টক শো। তো ওনাকে ওই প্রশ্নটা শুনতে হয় যে আপনি এত হাজার পর্ব করে আপনার অ্যাচিভমেন্ট কি, আপনি এই তৃতীয় মাত্রা থেকে কি আসবে, বা আপনার একটা পর্বে আমাদের সরকারের বা এই যে যারা পলিসি মেকার তাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি ধরনের মানে একটা ইমপ্যাক্ট আপনি আনতে পেরেছেন আপনার সংসদে। এই প্রশ্নগুলো আমি মনে হয় না যদি কোনো একটা মানে উত্তর দিতে পারবেন, যেটা তিনি বলতে পারবেন যে হ্যাঁ আমার এই অনুষ্ঠান থেকে এমন কিছু হয়েছে যেটা থেকে রাষ্ট্রীয় নীতিতে একটা পরিবর্তন এসেছে বা কোনো একটা জায়গায় কোনো একটা নাড়াচাড়া হয়েছে। কিন্তু আমি এই অল্প সময়ের মধ্যে মাত্র 100টা পর্ব আজকে নিয়ে জ্যাকব মিল্টনের সাথে করেছি। আমাকে যদি কেউ বলে যে জ্যাকব মিল্টনের শো থেকে অ্যাচিভমেন্ট কি, আমি বলবো এখানে আমি ভুরি ভুরি অ্যাচিভমেন্টের উদাহরণ আজকে দিতে পারবো। তো আমি একটু এক এক করে টপিক থেকে দিতে চাই। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিএমপির যে যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এর নাম তো আপনারা অনেকেই শুনেছেন। তো জ্যাকব মিল্টন যেদিন স্টেট অফ জ্যাকব মিল্টনের মধ্যে তিনি বললেন যে আপনারা বিপ্লব কুমারকে রাস্তায় যেখানে ধরবেন, ধরে ওরে মানলে আমি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবো। এরপর থেকে আপনারা কি কেউ আর বিপ্লবকে দেখেছেন মিডিয়াতে? সে কিন্তু আসে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তার স্ত্রী তার এক বান্ধবীর সাথে গল্প চলে বলছিল যে আপনাদের ভাই তো এখন আসলে বাইরে যেতে ভয় পায়, কারণ এই জ্যাকব মিল্টন নামে এক ভদ্রলোক সে ঘোষণা করছে যে রাস্তায় বেরোলে নাকি উলঙ্গ করে পেটালে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এবং দিস ইজ আ ফ্যাক্ট। এবং সে যখন যেই মহিলার কাছে এটা বলেছে, ওই মহিলা আবার আমার কাছে সেটা পাশ করে দিচ্ছে যে বিপ্লবের বউ তো এখন বাড়ি তার হাজবেন্ডের সেফটি নিয়ে। তো বাংলাদেশের ইতিহাসে আর কোন টক শোতে কোন স্পিকার একটা বক্তব্য দেওয়ার পরে সেটা নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া হয়েছে কিনা আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, আমার অন্তত সেটা হলো একটা উদাহরণ। এরকম আরো অনেক উদাহরণ আছে, আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করবো। যেমন বেনজির আহমেদের কথা বলতে পারি, যে বেনজির আহমেদ আমেরিকাতে আসলো, স্যাংশনের মাঝেই তিনি আসলেন এবং তাকে একটা বিশেষ প্রক্রিয়াতে আমেরিকাতে পাঠানো হলো। কিন্তু বেনজিরকে যে গলা ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হলো আমেরিকা থেকে তার বিদায়ের সময়, এই তথ্যটি কে জানতো? কেউ জানতো না। এটা এত চমৎকার করে তাকে এসকর্ট করে তাকে যে বের করে দেওয়া হয়েছিল, এই তথ্যটা কিন্তু একমাত্র জ্যাকব মিল্টন জানতো। এবং তিনি নাগরিক টিভিতে এসে এটা ফাঁস করে দিলেন। তারপরে কিন্তু সরকারের ভেতরে কিন্তু একটা নড়াচড়া করতে থাকে, জ্যাকব মিল্টন কি করে জানলো যে বেনজির আহমেদ কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো এই যে এরকম ভিতরের যে অনেক স্কুপ বা অনেক তথ্য, এটা কিন্তু নানা সময় জ্যাকব মিল্টন তার অনুষ্ঠানের মাধ্যমে ফাঁস করেছে। যেমন আপনাদের অনেকেরই কিউরিওসিটি আছে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে, সজীব ওয়াজেদ জয় তিনি কোথায় আছেন, তার অবস্থা কি। তো তার অবস্থান নিয়ে নানা সময় নানা অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে যে সজীব ওয়াজেদ জয় কাতারে আছে, দুবাইতে আছে, এখানে আছে, ওখানে আছে, কিন্তু আসল সত্যটা কিন্তু কেউ জানেন না কোথায় আছে। কিন্তু জ্যাকব মিল্টন যখন যে সময় যে তথ্যটা দিয়েছে সজীব ওয়াজেদ জয় এখন এই মুহূর্তে এখানে আছে, তার এতগুলো মামলার ঝামেলা চলছে বা এই অবস্থা, ওগুলোই কিন্তু থাকে। এবং এটা নিয়ে কিন্তু শেখ হাসিনা নিজেও যখন তার একটা লাল রঙের একটা কালো রঙের একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে বসে তিনি শো দেখেন। তো দেখার সময় শেখ হাসিনা তার আশেপাশের লোকদেরকে বলেন যে এই লোক এত ঘরের খবর জানে কিভাবে, তোমরা নিশ্চয়ই পাচার করো। তো যাদেরকে শেখ হাসিনা এটা বলছে আবার তারা এসে আবার আমাকে বলতেছে যে ভাই আপনি জ্যাকব মিল্টনের শো থেকে তো শেখ হাসিনা এই কথা বলে। এই হচ্ছে ব্যাপার যে জ্যাকব ভাই যেরকম স্টোরি অনেক কিছু জানতে পারেন, আমিও জানতে পারি। পরবর্তী উনি যখন আমার শব্দে এসে কথাগুলো বলেন এবং এত কনফিডেন্সের সাথে বলেন, এবং উনি জানেন যে আমি জেনে অনুসন্ধানী সাংবাদিক, উনি যদি একটা মিথ্যা কথা বলে ফেলেন বা একটা গাঁজাখুরি কথা বলে ফেলেন, আমি কিন্তু তাকে কাউন্টার দিব যে আপনি তথ্যটা ভুল বা এটা আপনি ভুল বলেছেন। কিন্তু আল্লাহর রহমতে আজ পর্যন্ত এমন কিছু হয় নাই যে জ্যাকব ভাই আমার শোতে এসে কোনো গালগল্প করেছে বা কোনো মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। এরকম আমিও বলতে পারি, যেহেতু আমি অনুসন্ধানী সাংবাদিকতা করি, জ্যাকব ভাই যদি কোনো গাঁজাখুরি গল্প কখনো বলতেন, এটা অন্তত আর কেউ না করলে আমি পারতাম। তো এই জন্য আমার কাছে তাকে খুব ভালো লাগে যে তিনি অন্তত যাই দিয়েছেন এই পর্যন্ত দর্শকদেরকে তিনি প্রতারণা করেননি, তিনি 100% অথেন্টিক তথ্যটাই দর্শকদের সাথে শেয়ার করছেন। এবং এই কারণেই মানে অনেকটা ঈর্ষান্বিত আমাদের লাগতে পারে যে জ্যাকব ভাইকে এত মানুষ ভালোবাসে যে দুই মেরুর দুই মানুষকেও যদি আমরা দেখি, তারা কিন্তু জ্যাকব মিল্টনকে শুভেচ্ছা জানায়। যেমন
আপনারা জানেন যে জ্যাকব মিলটনকে কালিমালিপ্ত করার জন্য এখানকার কিছু গরু ছাগল বা টোকাই শ্রেণীর পয়সা দিয়ে কিছু লোকজন ভিডিও বানিয়েছে। তো ওই টোকাই শ্রেণীর যারা লোকজন তারা কিন্তু কোনোদিনই চাবে না যে মীনাক্ষী ভট্টাচার্যের মতো একজন মানুষ জ্যাকব ভাইকে শুভেচ্ছা জানিয়ে 100 টাকা করে একটা বিবৃতি দেয়। তাদের গাটা কিন্তু আজকে হিংসায় চলছে এবং তারা নিশ্চয়ই মীনাক্ষী তাকে নিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কেন জ্যাকব মিলটনকে শুভেচ্ছা দিলেন। আপনারা জানেন যে এই ধরনের শয়তানি কিন্তু ওই ধরনের দুর্বৃত্ত শ্রেণীর যারা রয়েছেন তারা কিন্তু করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। কথা হচ্ছে কি ওইটা কি আমি বা জ্যাকব ভাই আমরা কখনো কেয়ার করেছি বা কখনো করবো? কারণ আমরা ওদেরকে রাস্তার টোকাই মনে করি এবং টোকাই মনে করবো, ওরা আমাদের কাছে টোকাই। ওদের ওই চিল্লা চিল্লি আস্তাবলনকে আসলে আমরা কখনো পাত্তা দেই না। আর আরেকটা বিষয় কি, ওরা তো সমাজের সকলের কাছে একটা ভাব ধরে রেখেছে যে ওরা হচ্ছে কি ফেরেশতা লেভেলের লোক, ওরা ভুল ত্রুটির ঊর্ধ্বে। কিন্তু আমি আর জ্যাকব ভাই কিন্তু গর্ব করে বলতে পারি আমরা কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমি জ্যাকব ভাই আমরা গর্ব করে বলি যে আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে এবং আমরা কখনোই বলি না আমরা ফেরেশতা। আমি খারাপ, অবশ্যই খারাপ। কিরকম খারাপ আমি একটু উদাহরণ দিই। আমি আসলে নিজেকে ফেরেশতা দাবি করি না, আমি জ্যাকব ভাইকে লাইক করি, জ্যাকব ভাই কখনো নিজেকে ফেরেশতা দাবি করেন না। তো এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু অন্য যারা আমাদের এনিমি, সো কল এনিমি যারা, তারা কিন্তু নিজেদেরকে ফেরেশতার একটা হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করে। আমরা কিন্তু ওই দাবিটা কখনোই করি না এবং করবো। আর সেজন্যই বলতে চাই যে আমরা মানে এই যে আমরা যে তাদের মতো না। একটা উদাহরণ আজকে এই 100তম পর্বগুলোকে সেলিব্রেট করতে চাই আপনাদের সাথে শেয়ার করে। যে আপনারা জানেন যে মুনিয়ার বিষয়টা, যে সায়েম সোবান আন্দি বসুন্ধরা গ্রুপের, তিনি যে মুনিয়াকে হত্যা করলেন এবং তারপরে যে মুনিয়ার বোন তিনি একাই লড়ে যাচ্ছেন, মামলা চালাচ্ছেন, অনেক টাকা খরচ হচ্ছে তার এই প্রক্রিয়াটিতে। এবং এই মুনিয়ার বোন তিনি এখন উচ্চ আদালতেও গিয়েছেন এবং তার যে চাকরিটা ছিল, তিনি একটা ব্যাংকে চাকরি করতেন, আনভি তার প্রভাব খাটিয়ে সেই ব্যাংক থেকে মুনিয়ার বোনকে চাকরিচ্যুত করেছে। তো এখন আমি যে ভালো না কেন, আমি ভালো না এই কারণেই যে যাকে দিয়ে চাকরিচ্যুত করেছে আনভি সেই লোক একটা ব্যাংক থেকে দুর্বৃত্ত। আমি দুর্বৃত্তকে বলেছি যে আপনি যদি এই মেয়েটাকে চাকরিতে বহাল রাখেন আমি আপনার বিরুদ্ধে টিভিতে প্রতিবেদন দেবো। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমার সাথে চলছে, যে কারণে মুনিয়ার বোন কিন্তু এখন চাকরি করছে এবং আমি এই লোকটিকে কিন্তু এই জন্য তার বিরুদ্ধে প্রতিবেদন করি না। এখন যদি এই কারণে আমাকে কেউ বলে যে আপনি তো তাহলে ভালো মানুষ না, আপনি কম্প্রোমাইজ করলেন, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি একদম কম্প্রোমাইজ করেছি, কারণ আমি তো তাদের মতো ভালো না। কারণ যারা আমাকে চাঁদাবাজ বলে বা জ্যাকব ভাইকে খারাপ বলে, আমি তো তাদের মতো ফেরেশতা না। আমি এই ধরনের খারাপ কাজ করি যে আমি একটা লোককে বলেছি আমি আপনার বিরুদ্ধে প্রতিবেদন করবো না যদি আপনি মুনিয়ার বোনকে চাকরিতে রাখেন। এটা যদি অন্যায় হয়ে থাকে, হ্যাঁ এই অন্যায় আমি করেছি, ভবিষ্যতে আমি আরো করবো। এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যদি এই ধরনের অন্যায় করা লাগে আমি এই ধরনের অন্যায় বারবার করবো। এজন্য আমি বলতে চাই যে জ্যাকব ভাই আমরা যারা রয়েছি আমরা মর্তের মানুষ, মাটির মানুষ এবং আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, সমালোচনার ঊর্ধ্বে না। আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা রয়েছে সেটা আমাদেরকে করবেন। এবং আমরা বলতে চাই যে যারা আমাদের সো কল্ড এনিমি যারা রয়েছে, যারা আমাদের চলার পথে নানা সময় বাধা বিঘ্ন সৃষ্টি করেছে, আমরা বলতে চাই যে তাদেরকে আমরা কখনোই আমাদের ওই লেভেলের মনে করি না। কারণ আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ফ্যাসিবাদের অবসান। এবং এই ফ্যাসিবাদের অবসান করার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে যেটা করার দরকার সেটা আমরা করে চলেছি, আগামীতেও করে যাবো। এবং এই যে 100তম পর্ব একটা মাইলফলক আমরা স্পর্শ করলাম, এটার থেকে আমরা নতুন ভাবে আরো আমাদেরকে আমাদের যে শক্তি সঞ্চয় করে আমরা আগামী দিনগুলোতে আরো ভালো ভালো পর্ব যারা উপহার দিতে পারি এবং আমরা যাতে এমন কিছু করতে পারি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বা জ্যাকব মিলটনের মাধ্যমে যেটার মাধ্যমে এই ফ্যাসিবাদের অবসান আমরা করাতে পারি। লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই চলার পথে যেটা আমি একটু আগে বললাম যে টোকাই শ্রেণীর যারা রয়েছে তারা হয়তো জ্যাকব ভাইকে নিয়ে 2 টাকার একটা 15 মিনিটের ভিডিও বানাবে, আমি চাই তারা আরো বানাক, তারা বানিয়ে যদি শান্তি পায় করুক, নো প্রবলেম। বাট আমি নাজমুল সাকিব ওটা কেয়ারও করি না, করতেও চাই না। আর যারা আমাকে চাঁদাবাজ বলে বা চাঁদাবাজ বলতে চাই না, একটা চাঁদাবাজকে দিতে চাই যে আমি নাজমুল সাকিব যদি চাঁদাবাজি করতে চাই, এই যে এখন যে আসাদুজ্জামান মিয়া যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আসাদুজ্জামান মিয়া তো যত ফাইল হচ্ছে আমি ফাঁস করলাম। তো আপনাদের কি মনে হয় না যে আসাদুজ্জামান মিয়ার মতো লোক আমার সাথে যোগাযোগ করে আমাকে কনভিন্স করে মোটা অঙ্কের টাকা অফার করতে পারে না? এরকম শত শত আসাদুজ্জামান মিয়া বা বেনজিরের মতো লোক। বেনজিরের একটা ভিডিও আমি ফাঁস করেছি যেখানে বেনজির একটা অল্প বয়স্ক মেয়ে তাকে বলতেছে যে তুমি ক্যামেরাটা নিচু করো, তারপরে একটা অশ্লীল বাক্য সে বলেছে যেটা আমি এখানে নাই বললাম, এখানে অনেক ফ্যামিলি অডিয়েন্স আছে। তো ওই ভিডিওটা আপনাদের কি মনে হয় না যে বেনজিরের মতো একজন ব্যক্তি ওটা আমাকে খাওয়ানোর জন্য মোটা অঙ্কের টাকা অফার করতে পারে? তো আমি যদি চাঁদাবাজি করতে চাই আমি কিন্তু আসলে এই 5 কোটি 6 কোটি আমার লাগে না। নাজমুল সাকিব চাঁদাবাজি করলে নাজমুল সাকিব 1000 কোটি টাকা লাগবে। সেই জন্য যারা ওই আমাকে চাঁদাবাজির কলঙ্ক দেয় আমার কাছে আসলে হাস্যকর লাগে, কারণ তারা নিজেরা চাঁদাবাজ, কারণ তারা জীবনে বসুন্ধরার বিরুদ্ধে একটা কিছু করতে পারবে না। এবং এখানে আপনাদেরকে সাক্ষী রেখে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে হবে, যারা আমাকে বা নাগরিক থেকে চাঁদাবাজ বলে তারা পারলে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একটা কিছু বানিয়ে প্রমাণ করুক যে তারা বসুন্ধরা থেকে টাকা নেয়। আজকে 100তম দিনে তাদেরকে এই চ্যালেঞ্জটাই দিলাম। আর বলতে চাই যে আমি এবং জ্যাকব ভাই, হ্যাঁ আমরা খারাপ মানুষ
আমরা দেশের পক্ষে আছি, দেশের পক্ষে থাকবো, এবং যতটুকু খারাপ বলে এই ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে অতটুকু খারাপ আমরা হয়েই থাকবো। তো অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আয়োজন, কিন্তু আমরা একজনের কথা না শুনে যদি আজকের অনুষ্ঠানটা শেষ করি এটা অনেক অন্যায় করা হবে। আমাদের এই অনুষ্ঠানের মূল আয়োজক, আমাদের সবচেয়ে অনুপ্রেরণা, যার কাছে আমি কিছুক্ষণ আগে বললাম আমার গ্র্যান্ডমা, দ্য কিপার অফ দ্য ডোর, আমার বোন নীলুনীরা, আমি তাকে আহ্বান জানাবো সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। একই সাথে সবাইকে জানাচ্ছি ভাঙা ঈদের ঈদ মোবারক। আশা রাখি সবাই ভালো আছেন। তবে আজকে আমরা যে আয়োজন এখানে করেছি সেটা হলো স্টেট টক উইথ জেকব মিল্টন। এই শোয়ে 100 পর্ব তারা হিট করেছে। এর অর্থ কি? তারা সেঞ্চুরি করলো। এই সেঞ্চুরি করার লক্ষ্যে আমার সর্বপ্রথম যে কৃতজ্ঞতা সেটা হলো আমাদের টিটু ভাই। আজকে টিটু ভাই অনেক কিছু তোলপাড় উতরিয়ে এই নাগরিক টিভিকে সামনে নিয়ে আসছে। সেই সাথে আছেন নাজমুল সাকিব এবং আমার ভাই জেকব মিল্টন। আরো যারা দূর দূরান্ত থেকে আজকে আপনারা ভয়েস রেখেছেন 100তম পর্বে শুভেচ্ছা জানিয়ে আমাদের কর্নেল শরীফ ভাই, পিনাকিদা এবং নুরুল হক নুরু, আপনাদের সবাইকে আমাদের এই নাগরিক টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। একই শর্তে আরেকটা কথা না বললেই না, আপনারা জানেন আজকে এই নাগরিক টিভি যে পর্যায়ে এসেছে সেটা হলো বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে কথা বলতে পারছে না। সেই কথাগুলো এই নাগরিক টিভি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই বলে যাচ্ছে, এবং এই যে বলে যাওয়া আজকে যে 100 পর্ব শেষ করে জেকব মিল্টন যে অ্যাচিভমেন্ট করেছে, আমি বলবো সেটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ব। আপনারা ওখান থেকে যে যা বলতে না পারছেন, আমরা সেটা এখান থেকে বলে দিচ্ছি। আমরা বলতে এই কথাটা ভাগ আমি নিচ্ছি, জোর করে না দিলেও নেব। আজকে স্টেট টক উইথ জেকব মিল্টন আমার ভাই এই অনুষ্ঠান শুরু করা থেকে শুরু করে আর অদ্যাবধি যে ধরনের হিট সে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বাররাও ভিকটিম হয়েছি। আমি একটা কথা বলতে চাই, 71-এ আমাদের অনেক মা বোনেরা তাদের ইজ্জত দিয়েছেন। সে সময় অনেক কান কথাও হয়েছে যেগুলোর কোনো প্রমাণ নেই। তবে বর্তমানে ডিজিটাল যুগে যা হচ্ছে এটা কিন্তু আপনারা সবাই জানেন যে অনেক কিছু মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা তৈরি করা যায়। সেই রকম সকল ইয়েলো কিছু সাংবাদিক আছে যাদের দ্বারা বর্তমান সরকার এই জেকব মিল্টনের শোকে ডাউন করার জন্য তার চরিত্র নিয়ে এবং আমাদের ফ্যামিলির চরিত্র নিয়ে যে সকল মিথ্যা বানোয়াট কথা বলা হয়েছে, আমি বলবো সেই 71-এ আপনারা ফিরে যান, সেই বর্বরতার সময় আপনারা ফিরে যান, এবং সেখান থেকে শুরু করে আজকে এই শতাব্দীতে এসেও যদি আপনারা এই ধরনের কাজ করেন, এই বাংলাদেশকে আপনাদের দ্বারা মুক্ত করা সম্ভব হবে না। আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী যে ভূমি আছে, সেই পার্শ্ববর্তী ভূমির সাথে যদি আপনাদের মোকাবেলা করতে হয়, এরকম 100 জেকবের আপনাদের জন্ম নিতে হবে বাংলার মাটিতে। আজকে যদি বাংলার মাটিতে 100 জেকবের জন্ম হয়, তাহলে এই বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে। আপনারা জানেন বাংলাদেশের যত দল গিয়ে থাকুক না কেন, সবই বিক্রি হয়ে বসে আছে। শুধু এই বিক্রির হাত থেকে আপনারা নাগরিক টিভিকে পাবেন, এবং নাগরিক টিভিতে যারা অনুষ্ঠান করে যাচ্ছে
তারা কখনই বিক্রি হবে না। আমি ইমোশনাল হয়ে একটু লাউড কথা বলাতে অবশ্যই আমি সেই সাতপাই চম্পা। আমি সব ভাইদের সাথে আছি। এই আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে এবং শেষ করা পর্যন্ত আমি আমার ভাইদের সাথে থাকব। আপনারা যেখান থেকে যে কথা যে কলঙ্কি আমি নীরাকে দিয়ে যান না কেন, আমাকে কখনই নড়াতে পারবেন না। আজকে টিটু ভাই বলে গেছে, টিটু ভাইয়ের সাথে আমার পরিচয় 32 বছর। 86 থেকে আমি টিটু ভাইয়ের সাথে কাজ করে আসছি। তখন আমি স্কুলে পড়ি, আমরা ভলান্টিয়ার জব করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা কাজ করেছি। এই সোশ্যাল ওয়ার্ক মানুষকে শিখিয়ে দেওয়া যায় না, ওটা ব্লাডে থাকতে হয়। তদ্রূপ আমি মনে করি আমার ব্লাডে এই সোশ্যাল ওয়ার্ক আছে, বিধায় আমি করে যেতে পারছি এবং করছি। আর সব সময় বলতে চাই যে চিতার আগুনে পোড়াও অনাচার, ভেঙে করো সব চুরমার, ফিরিয়ে দাও আমার গণতন্ত্র, স্বাধীন চিত্তে বেঁচে থাকার অধিকার। আজকে বাংলাদেশে যে আমার স্বাধীনভাবে এই স্বাধীনতার ভূমি এবং স্বাধীনতার পতাকা নিয়ে বাঁচতে চাই, শুধু এই কথাই আমি 18 কোটি ভাই বোনের কাছে বলে যেতে চাই। আপনারা সজাগ হন, আপনারা দেশকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন, তাহলে আমাদের এই পতাকাকে টিকিয়ে রাখা যাবে 55,000 বর্গ মাইলে। পলিটিক্সের কথা বলতে গেলে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতি নেই। এই রাজনীতির কথা বলতে গিয়ে জেকব ভাই গালি দেয়, সে গালিকে আমি সারাক্ষণই অবজেকশন জানাই। এবং আপনারা জানেন এই স্যাটারডেতে 2 ঘন্টা শো হয় আমাদের বাসায় বসে, এবং এই 2 ঘন্টা আমাদের কি অবস্থায় থাকতে হয় এটা যারা দর্শক, আপনারা নাগরিক টিভির শো দেখেন, আপনারা বুঝতে পারবেন। আমি আমার মেয়ে, আমার নাতনি সে তো সব গালি বুঝে না, তারপরে আমি আর আমার মেয়ে বলি যে ঠিক আছে এই 2 ঘন্টা আমরা ডিজিটাল ওয়েতেই চলবো। ভাইয়াকে সারাক্ষণ বলি ভাইয়া প্লিজ একটু গালি কমা। পরক্ষণে দেখা যাচ্ছে গালি তো সবাই দিতে পারে না, এটার জন্য কোন সময় কখন কাকে দিতে হবে সেটা জেকব ভাই ভালো বুঝে। তবে আমাদের সবকিছু যেমন ডিজিটাল ওয়েতে হয়, গাড়িটাও ঠিক ডিজিটাল ওয়েতে চলে যায়। তবে এজন্য জানি অনেকেই মন খারাপ করে, এবং শুধু তাই না, অনেক সময় আমি ফোন ধরতে ভয় পাই, ফোন রিসিভ করি না। অনেক লোকজন আছে খুব প্রশংসা করে, আবার কেউ কেউ আছে পরিচয় না দিয়ে গালি দিতে শুরু করে। যখন গালিগুলো খাই উল্টো, তখন ভাইয়াকে বলি ভাইয়া কি দরকার, যাদের জন্য করলাম চুরি সেই বলে চোর। তাই আমরা কোথায় যাব? আর যাকে দিয়ে যে ভূত ছাড়াতে সর্ষে লাগবে, সে সরিষা কি যদি ভূতে ধরে, ভূত ছাড়াবেন কিভাবে? তা যতক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখন রাত হয়ে গেছে, সবারই বাড়ি যাওয়ার পালা, আর আমাদেরও অনুষ্ঠান শেষের পর্যায়ে, আমরাও এখন শেষ করে দেব। সেটা হলো একদম লাস্ট গিয়ে আমি একটু জেকব ভাই, বাবু ভাই, আজম ভাই, টিটু ভাই, সাকিব, একটু সবার অ্যাটেনশন চাচ্ছি।
শুধু তাই না, জেকব ভাই গালি কিন্তু আমারও খেতে হবে। আমারও খেতে হয়। গালিগুলো আমরাও খাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। স্টেট টক উইথ জেকব মিল্টন এই শো কতদিন চলে জানি না, তবে যুদ্ধ চলবে। যুদ্ধের ওয়েতে আমরা সৈন্য যারা আছি আমরা কেউ ঘরে যাব না আনটিল এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তাই এই যুদ্ধে শুধু আমরাই না, 18 কোটি মানুষের যুদ্ধ, 18 কোটি মানুষ আপনারা লড়াই করে যাবেন। এই লড়াইয়ের ফল আমরা একদিন পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি জেকব ভাইয়ের জন্য দোয়া করবেন, নাগরিক টিভির জন্য, সাকিবের জন্য দোয়া করবেন, টিটু ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি